আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আমরা শেয়ার বাজারে লিস্টেড ফুয়েল এবং পাওয়ার সেক্টরের একটি স্টক যমুনা অয়েল নিয়ে কথা বলবো আজকে। আমরা একটু ব্যাক টেস্টিং করে দেখব যে 2015 সাল থেকে 2025 সাল এই মেয়াদে যদি আমরা বিনিয়োগ করতাম তো আসলে আমরা কীরকম রিটার্ন এখান থেকে পেতাম, পোর্টফোলিওটা আমাদের কি হতো। যমুনা অয়েল এই স্টকটি আসলে খুবই ভালো একটা স্টক, কনসিস্টেন্ট এরা পারফর্মার, এরা খুব ভালো ডিভিডেন্ড পে আউট করে এবং দেখা যায় এদের ইপিএস এর গ্রোথ প্রতি বছর বাড়তেই থাকে। আমরা একটু ফান্ডামেন্টালসটা যদি দেখি, যে আজকে ট্রেড হয়েছে 177 টাকা 60 পয়সায় এবং 52 উইক্সের লো হচ্ছে 165 টাকা এবং 52 উইক্সের হাই ছিল এটা 2024-এর অগাস্টে 214 টাকা এবং এটা হচ্ছে সরকারি ওন্ড একটি কোম্পানি। আমরা জানি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এবং আমরা যদি একটু এর হিস্ট্রিটা জানার চেষ্টা করি যে এটা কিন্তু অনেক পুরনো কোম্পানি। 1964 সালে এটা এস্টাবলিশড হয় পাকিস্তান আমলে, তখন পাকিস্তান ন্যাশনাল অয়েল নামে ছিল। পরে এটা বাংলাদেশ ন্যাশনাল অয়েল হয় এবং 1975 সালে এটা যমুনা অয়েল কোম্পানি নামে নিবন্ধিত হয় এবং স্টক মার্কেটে 2007 সাল থেকে আছে এবং এটা খুব ভালো পারফর্ম করে যাচ্ছে। প্রাইস খুব বেশি কখনো বাড়ে না, কমে না, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে এবং এর যে আরও দুটি কোম্পানি আছে এর সাথে, যে পদ্মা অয়েল এবং হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম, এই তিনটি কোম্পানি হচ্ছে মার্কেট লিডার, এরাই কম বেশি লিড দিয়ে থাকে। এর ভিতরে মেঘনা পেট্রোলিয়ামের প্রাইসটা একটু বেশি, 200 টাকার উপরে, আর পদ্মার যমুনা হচ্ছে 170 টাকা থেকে 180-85 টাকার ভিতরে এরা সবসময় থাকে। তো যমুনা অয়েল এটাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এর মার্কেট যে রেপুটেশন এটা অনেক বেশি এবং এর কিন্তু আসলে আমরা ফান্ডামেন্টালে যদি একটু দেখি যে এর কিন্তু আসলে কোনো লোন নাই, শর্ট টার্ম লং টার্ম কোনো লোন নাই এবং প্রায় প্রচুর টাকা রিজার্ভে আছে, প্রায় 21,863 কোটি টাকার মতো এদের রিজার্ভে আছে এবং প্রচুর ট্রেজারি বিল বন্ড এরা কিনে রেখেছে। তো এদের বিজনেস হোক বা না হোক, এরা কিন্তু ভালো একটা প্রফিট প্রতি বছর পেয়ে থাকে তাদের এফডিআর বা ট্রেজারি বিল বন্ড থেকে এবং সেখান থেকে তারা তাদের শেয়ার হোল্ডারদের একটা ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। আমরা যদি তার ইপিএস এর গ্রোথটা দেখি একটু, আমরা এখানে 2019 সালে ছিল 21.19 টাকা, কিন্তু 2024 এসে সেটা 40 টাকায় উপনীত হয়েছে। তো ভালো ইপিএস গ্রোথ হচ্ছে এবং প্রতি বছর এর যে ডিভিডেন্ড সেটা কিন্তু বেড়েই চলেছে। আমরা যদি একটু ডিভিডেন্ড দেখি, তার 2014 সালে সে স্টক ডিভিডেন্ড লাস্টে দিয়েছে, এরপর কোনো স্টক ডিভিডেন্ড দেয়নি। 13 সালে 9 টাকা করে দিয়েছে পার শেয়ারে, 14-15 দিয়েছে 10 টাকা করে, 16 10 টাকা, 17 পার শেয়ারে 11 টাকা, 18 13 টাকা, 19 13, 20 12, 21 12, 22 12 টাকা, 23 13 টাকা এবং 24 তারা 15 টাকা ডিভিডেন্ড দিয়েছে পার শেয়ারে। আশা করা যাচ্ছে যাদের যেহেতু ইপিএস গ্রোথ এবং ক্যাশ ফ্লো সবকিছু পজিটিভ আছে, তো 2025 সালে তারা কিন্তু 15 টাকার নিচে দিতে পারবে না ডিভিডেন্ড। তো প্রচুর পরিমাণে ডিভিডেন্ড দিচ্ছে, 170-75 টাকার একটি কোম্পানি স্টক, আপনি সেখানে ডিভিডেন্ড পাচ্ছেন 16-17 টাকা, এটা কিন্তু অনেক বেশি আসলে। এবং সরকারি মালিকানা হচ্ছে 60.08%, ইনস্টিটিউটে আছে 27.88% এবং ফরেনে কিছু আছে 0.18% এবং পাবলিকের কাছে 8.96% শেয়ার হোল্ডিং আছে এবং তাদের কিছু ডিরেক্টরও আছে 2.9%। তো ম্যাক্সিমামটাই আছে সরকারের কাছে। তো সেফটির দিক থেকেও কিন্তু এই শেয়ারটা অনেকটাই সেফ, ইনভেস্টমেন্টের জন্য। আর সবচেয়ে ভালো কথা যে এর কোনো শর্ট টার্ম এবং লং টার্ম কোনো লোন নেই, ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো, এটা একটা জুন ক্লোজিং শেয়ার এবং তার ইপিএস এর পজিটিভ রিফ্লেকশন আছে, তার ক্যাশ ফ্লো আছে প্রচুর। তো সব মিলিয়ে স্টকটি আসলে নতুন করে বলার কিছু নাই, যারা স্টক মার্কেটে আছেন তারা স্টকটা সম্পর্কে জানেন। তো কেউ যদি 2015 সালে 1000 শেয়ার কিনতো এবং প্রতি বছর সে 1000 করে শেয়ার কিনে যেত এবং সে যে পরিমাণ ডিভিডেন্ড পেত প্রতি বছর, সেটাকে যদি সে পুনরায় আবার রিইনভেস্ট করতো, সে ওই টাকা দিয়ে সে যদি আরও কিছু স্টক কিনে রাখতো,
তখন 10 বছর পরে এসে আসলে 2025 সালে আমরা কি সিনারিও দেখতে পেতাম, আমরা সেটা একটু দেখি এখানে আমাদের গুগল শিটে। 2015তে আমি 1000 শেয়ার কিনেছি, প্রাইস ছিল 170 টাকা। এগুলো আমি পেয়েছি investing.com ওয়েবসাইটের মাধ্যমে। এখানে 2015 সাল, মানে অনেক আগে থেকে এগুলোর মুভমেন্ট দেখা যায়। সেখান থেকে আমি সারা বছরে যে অ্যাভারেজ যে প্রাইসটা ছিল বা 52 উইক্স এর লোয়ার কাছাকাছি যে প্রাইসটা ছিল সেই প্রাইসটা ধরেছি যে 170 টাকা। এটা নিচেও আপনি কিনতে পারতেন, কিন্তু 170 টাকা আমি ধরেছি। 170, 75, 80 ছিল, অ্যাভারেজ 170 টাকা কেনা সম্ভব ছিল 2015 সালে। তো 1,70,000 টাকা লেগেছে 1000 শেয়ার কিনতে। ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10 টাকা, মোট 10,000 টাকা পেয়েছি আমরা। এই 10,000 টাকা দিয়ে আমি ওই সেম প্রাইসে আমি 58টি শেয়ার নতুন করে কিনেছি। তো পরের বছর আমার সেই 58টি শেয়ার এবং নতুন আরো 1000 শেয়ার আমি কিনেছি। সাথে আমার আগের তো ছিল 1000, মোট 2058টি হয়েছে। এবং আমি যে 2016 সালে নতুন শেয়ার কিনেছি তার প্রাইস ছিল 150 টাকা করে, কারণ ওই সময় যে মার্কেট প্রাইস তার অ্যাভারেজ ওই বছর আমি 150 টাকা পেয়েছি। সেই অনুযায়ী আমি 150 টাকা করে কিনে আমার কস্ট হয়েছে টোটাল 1,50,000 টাকা। ডিভিডেন্ড সেম ছিল 10 টাকা পার শেয়ার। আমি 20,580 টাকা পেয়েছি ক্যাশ ডিভিডেন্ড, সেখান দিয়ে আমি আবার নতুন করে শেয়ার কিনেছি। এভাবে করতে করতে আপনি দেখেন যে আমার ডিভিডেন্ড কখন আমার 1 লাখ টাকায় পৌঁছেছে। এটা হচ্ছে 2021 সালে। আমার শেয়ার ওই সময় ছিল 8,821টি। মানে আমি নতুন প্রতি বছরে আমি কিনে গিয়েছি বিভিন্ন দামের শেয়ার, যেমন 170 টাকা করে, 150 টাকা, 185 টাকা, 175, 145 করে পরপর 2 বছর কিনতে পেরেছি, আবার 50, আবার 170। মানে আপনি investing.com-এ গেলে এই প্রাইসটা দেখতে পাবেন। তো এভাবে কিনতে কিনতে আমার 2021 সালে এসে আমি 1 লাখ টাকা করে বছরে ডিভিডেন্ড পাওয়া শুরু করেছি। এবং সেটা কিন্তু ক্রমাগত বেড়েছে 1,26,000 টাকা, 1,59,000 টাকা। এবং 24 সালে এসে আমার শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে 14,181টি। আমি ডিভিডেন্ড পেয়েছি ওই বছর 2,12,713 টাকার মতো, এবং ডিভিডেন্ডের পরিমাণ কিন্তু বাড়ছে 10 থেকে 12, 13, 15, এবং আশা করা যাচ্ছে আগামী বছর 16 টাকা তারা ডিভিডেন্ড দিবে। 15 টাকা নিচে তারা দিতে পারবে না, কিন্তু 16 টাকা দেওয়ার সম্ভাবনাই বেশি ধরে নিয়েছি আমি। তো 2025 সালে আপনি যদি আরো 1000 শেয়ার কিনেন, আপনার টোটাল শেয়ার হয় 16,396টি। এবং আপনি ডিভিডেন্ড যদি 16 টাকা তারা ডিক্লেয়ার করে, আমি 2,62,000 টাকার মতো করে আমি 2,62,342 টাকা হচ্ছে ডিভিডেন্ড আর্নিং করতে পারবো। তো আমার যে টার্গেট সেটা হচ্ছে যে আমার সংসারে যে মাসিক বাজারটা আমার করতে হয় সেই খরচের টাকাটা আমি শেয়ার বাজার থেকে উঠাতে পারবো কিনা। তো এই শেয়ারটা দিয়ে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে 15 বছর আগে যদি আপনি বিনিয়োগ করতেন তো 2,62,000 টাকার মতো ইয়ারলি ডিভিডেন্ড হতো, এবং প্রতি বছর কিন্তু এটা বাড়বে। এটা 17 টাকা হবে, 18 টাকা হবে। তো আপনার ডিভিডেন্ড কমার কোনো সুযোগ নেই। তো আমি যদি আমার মাসিক খরচ 20,000 করে ধরি, যে আমার শুধু বাজার খরচ বাবদ, কাঁচা বাজার খরচ বাবদ আমার 20,000 টাকা খরচ যায়, তো আমার বছরে কত টাকা যায়? আমার বাজার খরচ 2,40,000। এটা কথার কথা, কম বেশি তো অবশ্যই হবে। বা 20,000 টাকা একটা ফ্যামিলি অনেকে চালিয়ে থাকে, মানে 20,000 টাকার মধ্যে। এবার অনেকে দেখা যায় 20,000 টাকা তার শুধু একটা সেক্টরই খরচ করতে হয়। আমি অ্যাভারেজে ধরেছি যে যার বেতন 50-60,000 টাকা, সে 20,000 টাকা তার খাবার খরচ যায়। তো 20,000 টাকা যদি করি, আমার বছরে 2,40,000 টাকা দরকার হয়, কিন্তু আমি এখান থেকে 2,62,000 টাকার মতো একটা মানে ক্যাশ জেনারেট করতে সক্ষম হয়েছি এই শেয়ারটি থেকে। এবং এটা যেহেতু 2015 সালে ছিল, ওই সময় তো ডিভিডেন্ডের পরিমাণ কম ছিল, 10 টাকা, 11 টাকা। কিন্তু এখন তো ডিভিডেন্ড বাড়ছে, এর ইপিএস বাড়ছে, গ্রোথ ভালো হচ্ছে, কোম্পানির রিজার্ভ অনেক বৃদ্ধি পেয়েছে, সেখান থেকে একটা প্রফিট আসছে। সব মিলিয়ে এটা কিন্তু মানে ভালো ডিভিডেন্ড দিতে থাকবে আশা করা যায়। আর এই কোম্পানিটি আগামী 20-30 বছর বাংলাদেশে ভালোভাবে রান করবে, এটাও মানে বলাই বাহুল্য। তো এখানে যদি আপনি আজ থেকে বা 2025 সাল থেকে ইনভেস্ট করেন, আশা করা যায় যে আগামী 10 বছর বা 2035 সালে গিয়ে কিন্তু আপনি অনেক ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। সেটা অনেক বেশি হবে, কারণ আপনার ডিভিডেন্ড তো বাড়তে থাকবে। যেমন 16 টাকা, 17 টাকা, 20 টাকা, 21 টাকা চলে যাবে। যেমন মেঘনা পেট্রোলিয়াম কিন্তু প্রায়
17-18 টাকা করে তারা ডিভিডেন্ড দেয়া শুরু করেছে, কিন্তু তার প্রাইসটা হচ্ছে 200 টাকার উপরে। এর জন্য আমি সেটাকে এখানে বিবেচনায় আনলাম না। তো যেহেতু এই শেয়ারটির এখনো হচ্ছে অনেক দূর যাওয়া বাকি, এর গ্রোথ এখন অনেক বাকি এবং এর আর্নিংস এখনো ভালো, সরকারি মালিকানাধীন একটি কোম্পানি। তো এখানে বিনিয়োগ করলে আসলে আমি এখানে লসের কিছু দেখি না। লং টার্ম বিনিয়োগে লস বলে কোনো কথা হয় না। আপনি যদি ভালো ফান্ডামেন্টাল শেয়ার বেচে লং টার্মে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আসলে কিন্তু লস বলে কোনো শব্দ মানে এই পুঁজিবাজারে থাকবে না। বরং আপনি দেখা যায় ক্যাশই, আপনি এখান থেকে 11,50,000 টাকার আপনি ক্যাশই জেনারেট করতে পারতেন যদি আপনি 15 সাল থেকে ইনভেস্ট করতেন। এই টাকাটা শুধুমাত্র আপনার কোম্পানি আপনাকে দিত, আর আপনি ইনভেস্ট করতেন 10 বছরে 18 লাখ টাকার মতো। তো আপনি দেখা যায় রিইনভেস্ট করার কারণে আপনার পোর্টফোলিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 16,000 শেয়ারে হয়ে গেছে। এবং এটাকে যদি আমি বর্তমান যে ওর প্রাইস সেটা দিয়ে যদি গুণ করে দেখি যে 16,396টি শেয়ার আছে, আমি আজকে প্রায় ছিল 177 টাকা, দিয়ে গুণ করলে আমি প্রায় 29 লাখ টাকার আমার একটা পোর্টফোলিও হয়ে যায়। কিন্তু এই শেয়ারটি কিন্তু বছরের ভিতরে আমি আগে দেখেছি যে 52x হচ্ছে 200 টাকার উপরে চলে গেছে, 214 টাকা। আমরা যদি 200 টাকা ধরি আর তখন শেয়ার দিয়ে গুণ করি 16,396, তো 32 লাখ টাকার মতো কিন্তু আপনি একটা অ্যামাউন্ট হয়। আপনি যদি এখন চান যে আপনি অনিশ্চয়তা থাকবেন না, আপনি অল্প অল্প করে জমিয়ে এই পর্যন্ত এসেছেন, তো আপনি 32 লাখ টাকা কিন্তু আপনি বর্তমানে যে ট্রেজারি বিল বন্ড আছে সেটাই রাখতে পারেন, কিংবা সঞ্চয়পত্র করতে পারেন। মোটামুটি সব জায়গায় এখন 12 বা 12% একটু উপরে তারা ইন্টারেস্ট প্রদান করছে। যে আমরা যদি সঞ্চয়পত্রে রাখি এবং 12% ইন্টারেস্টটা ধরি আমরা, তো কত আসে? বছরে 3,93,000 টাকা আসে। এখানে আমি 12 দিয়ে ভাগ করি, 32,700। এখান থেকে আপনার প্রায় 3,000 টাকার মতো ট্যাক্স যাবে। তো 28-29,000 টাকার মতো আপনি যদি শেয়ার সঞ্চয়পত্রে রেখে দেন, আপনি কিন্তু নিশ্চিন্তে এখান থেকে এটা ইন্টারেস্ট পাবেন। আর এটাকে যদি আপনি চান যে না, এটাকে আমি আরো অনেক দূর নিয়ে যাব, কিন্তু আমি ফার্দার আর ইনভেস্ট করব না, যে ক্যাশ ডিভিডেন্ড পাবো সেখান থেকে আমি কিছু উইথড্র করব, আর কিছু অংশ আমি আবার নতুন কিছু শেয়ার কিনবো। তো আলটিমেটলি কিন্তু এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আসলে অনেক বড় অ্যামাউন্টে এটা আপনাকে একটা রিটার্ন জেনারেট করে দিবে। তো সেই প্ল্যান আপনারা করতে পারেন, বা আপনি এখান থেকে 30-35 লাখ টাকার একটা ক্যাশ তৈরি করে সেটাকে এনক্যাশ করে সেটা আপনি ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্রে রেখে সেখান থেকে নিশ্চিন্তে মুনাফা নিতে পারেন, বা এটাকে আপনি অনেক দূর নিয়ে যেতে পারেন যদি আপনার ধৈর্য থাকে। শেয়ার বাজারে আমরা কেন আসলে ইনভেস্টেড থাকতে পারি না, এর প্রধান কারণ হচ্ছে আমাদের ধৈর্য থাকে না। আপনার যখন 2021 সালে এসে 1,05,000 টাকা যখন আপনার ক্যাশ ডিভিডেন্ড আসবে, তখন মানে আমাদের ভিতরে অধিকাংশই আমরা এই পুরো টাকা দিয়ে আসলে নতুন করে আর শেয়ার কিনতে আমাদের ইচ্ছে হবে না। 706টি শেয়ার আমার কিনতে ইচ্ছে হবে না। মনে হবে যে এখান থেকে আমি 50,000 টাকা দিয়ে কিছু একটা করি, কিছু একটা কিনি, কোনো একটা গ্যাজেট কিনি, বা একটা ট্যুর কোথাও দিয়ে আসি, বা কিছু একটা করি। কিন্তু পুরো টাকাটা যদি আপনি আবার ইনভেস্ট করার মতো সেই ধৈর্যটা আপনি ধরে রাখতে পারেন, সেই ফলটা কিন্তু আপনি একসময় পাবেন। যেটা শেয়ার বাজারে আমরা সব সময় চাই যে শর্ট টার্মে আমরা একটা গেইন করতে। বা এই যে শেয়ারগুলো আপনি প্রায় আপনার এখানে 5,000 শেয়ার হলো, তো আপনি দেখলেন এই শেয়ারটা 220 টাকা চলে গেল, তো আপনি তখন তাড়াহুড়ো করে দেখা যায় বিক্রি করে দেবেন ক্যাপিটাল গেইনের জন্য। কিন্তু ভাই আপনার তো ক্যাপিটাল গেইনটা লক্ষ্য না, আপনার সেই টাকাটাও তো আপনার কোথাও আবার নতুন করে ইনভেস্ট করতে হবে। কিন্তু আপনি একটি ভালো ফান্ডামেন্টাল একটি স্টকে যদি আপনি দীর্ঘদিন ধরে ইনভেস্টেড থাকেন, আপনার কিন্তু আসলে ক্যাপিটাল গেইন দরকার হয় না, কারণ আপনার যে বাইং প্রাইস সেটা কিন্তু অনেক কমে যায়, কারণ আপনার কম্পাউন্ডিং এর কারণে আপনার শেয়ারগুলো বাড়তে থাকে, প্রাইসটা কিন্তু অনেক মানে অ্যাভারেজ ডাউন হয়ে অনেকটাই কমে যায় এবং রিস্ক একদম শূন্যের কাছাকাছি চলে আসে। এই কথাগুলো অনেকটা মনে হবে যে মানে অলিক কথা বলছি, মানে বানিয়ে বানিয়ে বলছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যখন হিসাব করবেন তখন দেখবেন যে আসলে আপনার কিন্তু কস্টিংটা অনেক কমে যাবে এবং শেয়ার বাড়তে থাকবে প্রতি বছর। আমরা এর জন্য সবসময় ভালো ফান্ডামেন্টাল কোম্পানি বা প্রফিটেবল কোম্পানির দিকে আমরা ফোকাস করতে বলি, বা আমরা সেখানে ইনভেস্ট করতে বলি। তো এখানে একটা মোটামুটি 10 বছরের হিসাব আছে, কিন্তু আসলে 10 বছরে কিন্তু শেয়ার মার্কেটের জন্য খুব যে বড় সময় সেটা না।
আপনি যদি আরও মানে একদম ম্যাজিক্যাল পোর্টফোলিও আপনি তৈরি করতে চান, বা আপনি হচ্ছে যে লাইফ চেঞ্জিং আপনি কি বলা যায় যে আপনার অ্যাসেট তৈরি করতে চান, আপনার কিন্তু আরও বেশি সময় দিতে হবে এবং ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আপনি 1000 শেয়ার, এটা তো ন্যূনতম, আপনি যদি এটা প্রতি বছর আরও বাড়িয়ে কিনতে পারেন, 1500 শেয়ার করে কিনতে পারেন, তখন তো এটা আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে শুধুমাত্র এই শেয়ারটিতে। তো এরকম অনেক ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ার আমাদের স্টক মার্কেটে আছে, আপনারা একটু খোঁজ করেন, রিসার্চ করেন, নিজেরা দেখেন, বোঝেন। আর শেয়ার বাজারে মূল সমস্যাটা হচ্ছে কি আমাদের ভয়। আমরা মনে করি যেখানে আমরা টাকা হারিয়ে ফেলবো, এটা টাকা হারানোর কোনো বাজারই না যদি না আপনি সেখানে ট্রেডিং করতে যান, বুঝে না বুঝে। আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি ব্যাংকে যেরকম এফডিআর করেন, সঞ্চয়পত্র করেন, ডিপিএস করেন দীর্ঘ সময় ধরে, আপনি শেয়ার বাজারের সেই পদ্ধতিতে, এখানে বলা হয় এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে প্রতি মাসে আপনি অল্প অল্প করে কিনবেন। এই যে 1000 শেয়ার আপনাকে যে একসাথে 1,70,000 টাকা দিয়ে কিনতে হবে না, আপনি 2015 সাল ধরে অল্প অল্প করে কিনে প্রতি মাসে 100টি করে কিনলেও তো আপনার বছরে 1200 শেয়ার হয়। তো দেখা যায় যে 1000 শেয়ার কিন্তু একবারে কেনা কোনো দরকার নেই, আপনি এসআইপির মাধ্যমে অল্প অল্প করে কিনতে থাকেন। কিন্তু আপনার এই কনফিডেন্সটা আসতে হবে যে শেয়ার মার্কেট থেকে আপনি ভালো কিছু জেনারেট করতে পারবেন। আপনি এখানে ভয় পেলে, সংশয় থাকলে কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করে আসলে বেশি দূর আগাতে পারবেন না, বেশি দূর আপনার ক্যাপিটাল ধরে রাখতে পারবেন না। সামান্য দেখা যায় ক্যাপিটাল গেইন হলেই আপনার বিক্রি করার জন্য আপনার অস্থিরতা কাজ করবে। তো ব্যাকটেস্টিং এর উদ্দেশ্য এটা যে এই শেয়ারটা আসলে বিগত সময়ে কি ধরনের পারফরমেন্স করেছে, কি ধরনের প্রফিট তার শেয়ার হোল্ডারকে দিয়েছে, এবং ভবিষ্যতে সে আসলে কি করতে যাচ্ছে। যেহেতু এটা ভালো একটা গ্রোয়িং কোম্পানি, এটা হচ্ছে তাদের মনোপলি আছে, এবং বাংলাদেশে যেহেতু হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেই অর্থে হয়নি, মানে এখন মনে হচ্ছে যে বাংলাদেশ আরো এগিয়ে যাবে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হবে আমার মনে হচ্ছে, যেহেতু অনেক বিনিয়োগ আসবে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে এই তেলের ব্যবহারও বাড়বে, এবং এই কোম্পানিগুলো কিন্তু প্রফিট জেনারেশনটা অনেক মানে বাড়তেই থাকবে। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য যে এই কোম্পানিটি যে আপনাকে কিনতে হবে এমন না, আমার একটা নিজের অ্যানালাইসিস আমি দিলাম, একটা পছন্দের আমার একটা স্টক, আপনি কিছু টাকা এখানে বিনিয়োগ করতে পারেন। যেহেতু লাভ আপনার, লস আপনার, চিন্তাভাবনা আপনার, ক্যালকুলেশন আপনার, সব কিছুই আপনার। আমি জাস্ট আপনাকে একটা পথ দেখাতে পারি, কিন্তু আমি কোনো শেয়ার বাই বা সেল করার জন্য আপনাকে রেকমেন্ড করছি না। আবারও বলছি, যেটা লার্নিং পারপাসে বানিয়েছি, আপনারা যেন এখান থেকে কিছু শিখতে পারেন। শর্ট টার্মে আসলে কোনো কিছুই হয় না লাইফে। শেয়ার বাজারকে আপনি চিন্তা করবেন যে গাছের সাথে তুলনা করবেন। আপনার পোর্টফোলিওটা হচ্ছে একটা গাছ। একটা গাছকে আপনি রোপণ করার পরদিনই তো তার কাছ থেকে আপনি ফলাফল বা কোনো কিছু আশা করতে পারেন না। এমনকি ছোট যে মানে ফুলের গাছ, সেটাও তো পরদিন লাগানোর পরদিন সে ফুল দেয় না। তো আপনি বড় একটা গাছ তৈরি করবেন, ফলের গাছ বানাবেন, তার জন্য আপনাকে 10-15 বছর সময় দিতে হবে এবং তার পরিচর্যা করতে হবে। এই পরিচর্যাটাই হচ্ছে রিইনভেস্টমেন্ট। আপনার ডিভিডেন্ড, সেটা ক্যাশ ডিভিডেন্ড হোক, বোনাস ডিভিডেন্ড হোক, আপনার রিইনভেস্টমেন্ট করতে থাকবেন, এবং একটা পর্যায়ে গিয়ে এখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে প্রফিট জেনারেট করবেন। আপনি গাছের ছায়া পাবেন, গাছের ফল পাবেন, এবং গাছটাকে যদি আপনি ক্যাপিটাল গেইনের সাথে তুলনা করেন, গাছটা যদি অনেক বড় হয়, আপনি কিন্তু সেটা বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। তো অনেক কথা বললাম। যমুনা অয়েল খুব ভালো ফান্ডামেন্টাল একটা কোম্পানি। আপনারা আপনাদের পোর্টফোলিওর অনেকগুলো শেয়ার তো থাকবে আপনাদের পছন্দের, তার ভিতরে এটাকে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।